নিজ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩তম সিটি কর্পোরেশন ঘোষণা করবেন বগুড়াকে। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সারা দেশে হাম রুবেলার টিকাদান শুরু, পাবে ১,৭০,০০,০০০ শিশু। বিগত সরকার নিয়মিত টিকা না দেয়ায় আক্রান্ত হয়েছে বড় একটি অংশ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়, আবাসিকে ইউনিট প্রতি প্রায় ২ টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ের। লুটপাট বন্ধের মাধ্যমে সমন্বয়ের তাগিদ। দ্বিতীয় দফার শান্তি আলোচনা প্রত্যাখ্যান ইরানের, চুক্তি সই না করলে পুরো দেশ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। প্রতিশোধ নিতে মরিয়া তেহরান, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস, সমতা ফেরানোর প্রত্যয় শরীফুলের। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন তারেক রহমান। সকাল ৯:৩০ কিছু পরে তিনি বগুড়ায় পৌঁছান। এর আগে সকাল ৬টা ১০ গুলশানের বাসভবন থেকে সড়ক পথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে সঙ্গে আছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। প্রায় ২ দশক পর পৈতৃক ভিটায় পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তার আগমন ঘিরে পুরো জেলায় এখন উৎসবের আমেজ। বগুড়া জেলা জজ আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন এবং বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন, সেখানে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পাশাপাশি চৌকিরদহ খাল খনন কাজেরও উদ্বোধন করবেন। বিকেলে শহরে ফিরে ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠ জেলা বিএনপির জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আওয়াল। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় প্রবেশ করেছেন তারেক রহমান। ইতিমধ্যেই তিনি কিন্তু রাজধানী ঢাকা থেকে বগুড়ায় এসে প্রবেশ করেছেন এবং বগুড়ার সার্কিট হাউসে যাত্রা বিরতির জন্য এখানে অবস্থান নিয়েছেন। এরপরেই কিন্তু তিনি বগুড়া জজ আদালত সেখানে নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন এবং এর পরপর কিন্তু আসলে প্রধানমন্ত্রী সেখানে ই বোর্ড কার্যক্রমের উদ্বোধন শেষে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভাকে কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণা দিতে যাচ্ছেন, যেটি আসলে দীর্ঘ ২ দশকের বগুড়াবাসীর আসলে প্রাণের দাবি। এর পাশাপাশি কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী দীর্ঘ ২ দশক পর তার নিজ পৈতৃক ভিটা গাবতলীর বাগবাড়িতে যাবেন। সেখানে ১২টি মৌজা তার নিজ গ্রামের বাসিন্দাদের মাঝে আসলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা চৌকিরদহ খাল পুনর্খনন করবেন এবং সেখানে সুধী সমাবেশে কিন্তু তিনি অংশ নেবেন। এর পাশাপাশি নিজের যেই শৈশব এবং কৈশোরের স্মৃতি বিজড়িত জিয়াবাড়ি, যেটি আসলে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভিটা, সেই স্মৃতি বিজড়িত বাড়িতে তিনি যাবেন পরিবারের সদস্যদের নিয়ে। সঙ্গে কিন্তু আছেন তার সহধর্মিণী বগুড়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। এবং এই প্রথমবারের মতো কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান মা বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী এবং আদরের ছোট ভাই আরাফাত রহমান কোক্কুকে ছাড়া বগুড়ায় তার যে বাবার পৈতৃক ভিটা বাগবাড়িতে আসছেন। অর্থাৎ সঙ্গে যেমন রয়েছে স্মৃতি, তেমনই কিন্তু আসলে দীর্ঘ সময়ের যে মেলবন্ধন সেটি কিন্তু এই প্রথমবারের মতো রেখে কিন্তু আসলে তাকে এখানে আসতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে বগুড়ায় প্রবেশের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী যখন প্রবেশ করেছেন, হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানিয়েছে এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ছড়িয়েছে ঘরের ছেলে ঘরে ফিরে আসার, ঠিক আপন মনে কিন্তু আসলে বগুড়ার মানুষ, এখানে আসলে দলীয় কোনো রাজনৈতিক নেতা কর্মী নয়, হাজার হাজার সাধারণ মানুষ কিন্তু এক নজর তাদের নিজের ঘরের সন্তান তারেক রহমানকে দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষা নিয়ে সার্কিট হাউসের বাইরে দাঁড়িয়ে আছেন। যেখানে আসলে ভিআইপি প্রোটোকল থাকে, মুভমেন্ট থাকে, সেখানে কিন্তু এই ভালোবাসা, এই যে আবেগের টান, নারীর টান, সেটি কিন্তু আসলে ম্লান হয়ে যায়। আমরা দেখেছি যে আসলে সাধারণ মানুষের যেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উচ্ছ্বাস, এটি কিন্তু আসলে অকল্পনীয় এবং বরাবরই কিন্তু প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বগুড়ায় প্রবেশ করলে যেভাবে সাধারণ মানুষ উচ্ছ্বাস নিয়ে আসতেন, ঠিক তেমনি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ঘরের সন্তান কিন্তু আসলে বগুড়ায় আসাই এই একই উচ্ছ্বাস নিয়ে কিন্তু সাধারণ মানুষ এখানে সড়কে নেমে এসেছে একবার জন্য আসলে প্রধানমন্ত্রীকে দেখার জন্য। তো বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।
যুক্ত ছিলাম বগুড়া থেকে। সারা দেশে একযোগে শুরু হলো হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন। নারায়ণগঞ্জে ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হাম আক্রান্ত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের 1,70,00,000 শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, অতীত সরকারের ব্যর্থতার কারণে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। Previous government, the non-democratic and non-elected government, they failed to start this campaign of measles vaccination all over the country after 20 December 2020. It was a long gap of more than 4 years. Our children remained unvaccinated, and that's why a big group of children remained unvaccinated, and that's why this attack of measles started from the last month. এই মুহূর্তে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আছেন সহকর্মী মনির হোসেন, রাজশাহীতে সাইফুর রহমান রকি এবং বরিশালে আছেন অপূর্ব অপু। শুরুতেই যুক্ত হব মনিরের সাথে। মনির, সারা দেশে একযোগে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই স্কুলে টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ থেকে 6 মাস থেকে 59 মাস বয়সী সব শিশুকেই এই টিকা দেয়া হচ্ছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যেসব শিশু অসুস্থ অবস্থায় আছে কিংবা যারা এখন হাম এবং হামের উপসর্গে আছে তারা বাদে যে সকল শিশুরই বয়স 6 মাস থেকে 59 মাস সেসব শিশুদেরকে হামের টিকা দিতে হবে এবং সেখানেই আমরা এই মুহূর্তে আছি রূপগঞ্জের এই টিকা কেন্দ্র এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি যে অনেক অভিভাবকই এসেছেন তাদের শিশুকে টিকা দিতে এবং সেই টিকাদান কর্মসূচি চলছে। যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন এবং তারপরেই তিনি যেটি বলছিলেন যে বিগত সরকারের সময়ে যে নিয়মিত যে টিকা কার্যক্রম সেই টিকা কার্যক্রমে ব্যাঘাত হওয়ার কারণেই কিন্তু এই হামের প্রাদুর্ভাব ঘটেছে এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী বলছিলেন যে এই টিকার যে অর্থাৎ হামের প্রভাবে এবার যে মৃত্যু হচ্ছে এই মৃত্যুর বড় একটি কারণ হচ্ছে পুষ্টিহীনতা, অর্থাৎ দেশের যে শিশুরা সেই শিশুদের পুষ্টিহীনতা বাড়ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। সেক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন এবং তিনি অনুরোধ করেছেন যে যেসব শিশুদের এবং নবজাতকদের মায়ের বুকের দুধ পান করানোর পরামর্শ দিয়েছেন এবং তিনি বলছেন যে এই যে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এই টিকাদান কর্মসূচি সফল করা গেলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই যে প্রাদুর্ভাব সেই প্রাদুর্ভাব কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তো এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে। আমার কাছে সবশেষ যেতে চাই রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সারা দেশের ন্যায় রাজশাহীতেও শুরু হয়েছে হামের টিকার যে কার্যক্রম সেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এটি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুর রহমান রিটন তিনি এই টিকা কার্যক্রমের তিনি আসলে উদ্বোধন করে এই টিকা কার্যক্রম শুরু করেছেন। রাজশাহী সিটি কর্পোরেশন সংলগ্ন আরবান হেলথ সেন্টারে কিন্তু এই টিকা কার্যক্রম এখন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু আরবানেই নয়, রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের কিন্তু প্রায় 30টি ওয়ার্ডের 436টি কেন্দ্রে কিন্তু একযোগে এই টিকা কার্যক্রম কিন্তু চলছে। আপনারা জানেন যে 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকা কার্যক্রম টিকা দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম চলবে আগামী 10 মে পর্যন্ত। প্রায় সিটি কর্পোরেশনে 54,144 জন শিশুকে এই হামরুবেলার টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি জেলায় 2,01,976 জন শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় আনা হচ্ছে এবং 438টি এখানে স্থায়ী এবং অস্থায়ী কেন্দ্রে টিকা কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন যে এখনো অনেকে আসেন তাদের সন্তানদের
টিকা দিয়ে যাচ্ছেন। আপনারা জানেন যে এই হামের টিকার যে দেওয়া হচ্ছে এটির কিন্তু একটি যেহেতু ঘটা করে শুরু হয়েছে এটির কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে। আপনারা জানেন যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবারে কিন্তু হামে প্রায় 52 জন শিশু এখানে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং এখানে কিন্তু এখন 109 জন শিশু ভর্তি আছেন। 676 জন শিশু এখানে কিন্তু চিকিৎসা নিয়েছেন। গত 24 ঘন্টায় 15 জন ভর্তি হয়েছেন, এছাড়া ছাড়া পেয়েছেন 38 জন। এই যে হামের যে মহামারী আকার একটি ধারণ করেছে এবং অনেক মায়ের বুক খালি করে তাদের সন্তান আসলে মারা গেছে, তাদের সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সহ যতগুলো টিকা আছে সবগুলো টিকা যাতে সুষ্ঠুভাবে দেয়া যায় সেই জন্যই আসলে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এই টিকা পেয়েও কিন্তু সন্তুষ্ট অভিভাবকেরা। সব মিলে এই ছিল আমার কাছে রাজশাহীর সকল তথ্য। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের সহকর্মী অপুর কাছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বরিশালেও আজকে থেকে টিকা ক্যাম্পিং বিশেষ এই কার্যক্রম শুরু হয়েছে। এর আগে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এই হামের প্রাদুর্ভাব ঠেকাতে প্রথম দফায় নির্দিষ্ট বেশ কিছু উপজেলা, তার পরপর দেশের 4 সিটি কর্পোরেশন এলাকায়, তার মধ্যে বরিশালও ছিল। আর এখন আজকে থেকে দেশব্যাপী টিকা ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। আমি এসেছি বরিশালের আগুলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে আর কিছুক্ষণ বাদে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। তবে তার আগে এই মুহূর্তে সব প্রস্তুতি চলছে টিকা কার্যক্রমের জন্য, টিকা প্রদান করবার জন্য। আমরা দেখেছি যে যেটা এখান থেকে জানানো হয়েছে, সড়ক তথ্যমন্ত্রী তিনি ঢাকা থেকে রওনা হয়েছেন। কিছুক্ষণ বাদেই এখানে আসা মাত্রই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। তবে শিশুদেরকে নিয়ে টিকা কেন্দ্রগুলোতে কিন্তু অভিভাবকরা চলে এসেছেন। স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় 47,710 জন শিশুকে টিকার আওতায় আনা হবে এবং এর বাইরে বরিশাল বিভাগের 6 জেলায় প্রায় 8 লাখের বেশি শিশুকে এই টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসা হবে। যেটি বলা হচ্ছে যে 5 মাস বয়সী থেকে 59 মাস বয়সী শিশুদেরকে এই হাম রুবেলা টিকা দেবার জন্য আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে এবং সম্মিলিত সবার সচেতনতার মধ্য থেকে এই টিকার সফল যদি করা যায় সেই ক্ষেত্রে এই প্রাদুর্ভাব ঠেকানো কিন্তু সম্ভব। সেই সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলবার জন্য আহ্বান জানানো হচ্ছে, বারংবার আহ্বান জানানো হচ্ছে স্বাস্থ্যবিধি যেন সবাই মেনে চলে। স্বাস্থ্যবিধি যদি না মানা হয় সেই ক্ষেত্রে কিন্তু এই কার্যক্রমে সরকারের সফলতা কিন্তু আসবে না। সেক্ষেত্রে সবার সম্মিলিত প্রচেষ্টা রাখবে। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে বারবার জানানো হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে। টিকা কার্যক্রম আজ থেকে দেশব্যাপী যেটি শুরু হয়েছে সেটি 10 তারিখ পর্যন্ত চলবে। সমস্ত অভিভাবকদেরকে টিকা কেন্দ্রগুলোতে, তার নিকটস্থ টিকা কেন্দ্রে শিশুকে নিয়ে টিকা দেবার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। আমার কাছে আপাতত বরিশালের আগুলঝাড়া উপজেলা থেকে সবশেষ এতটুকুই খবর ছিল। দেশব্যাপী হাম রুবেলার টিকাদান কর্মসূচি চলছে। এই নিয়ে বিস্তারিত জানতে প্রথমে যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ, এরপর রাজশাহী এবং সর্বশেষ যুক্ত ছিলাম বরিশালে। সবাই সংবাদে আরও থাকছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনে পাঠাগারের নামে কোটি কোটি টাকা লোপাট। কোথাও গোডাউন, কোথাও টিসিবির বিতরণ কেন্দ্র। বরাদ্দের অর্থ ব্যয় হয় কোথায় জানে না কর্তৃপক্ষ। জ্বালানি তেল, এলপি গ্যাসের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দামও। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিট প্রতি দাম 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। যদিও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলছেন এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন দাম বৃদ্ধি নয়, বরং লুণ্ঠন রোধ করে ঘাটতি সমন্বয় করতে হবে। ফারুক ভূঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। বৈশ্বিক সংকটের জেরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে জ্বালানি তেল, তার উপর 18 দিনের ব্যবধানে 2 দফায় ব্যাপক হারে বাড়ল এলপি গ্যাসের দামও। জ্বালানি পণ্যের ক্রমাগত এই দাম বৃদ্ধির মধ্যে এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। তবে বিপরীতে সমান তালে বাড়েনি সাধারণ মানুষের আয়। তাই ব্যয়ের সম্ভাব্য খড়গ নিয়ে সবার মধ্যেই কম বেশি উদ্বেগ। আপনারা বিদ্যুৎ বিল বাড়ান, বাড়িওয়ালারা ঘর ভাড়া বাড়ায়, এখন আমরা কি করব? সবগুলো মিলে জনগণ একটা নাবিশ্বাসের মধ্যে আছে। মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের জন্য তৈরি করা বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়, চলতি অর্থবছরে এই খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় 56,500 কোটি টাকা। ঘাটতি সমন্বয়ে 3টি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তাতে পাইকারি পর্যায়ে দাম বাড়িয়ে 5,000 থেকে প্রায় 12,500 কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর রূপরেখা তুলে ধরা হয়। অন্যদিকে খুচরা পর্যায়ে
লাইফলাইন বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে 70 পয়সা থেকে 1 টাকা 80 পয়সা পর্যন্ত ইউনিট প্রতি দাম বাড়ানোর প্রস্তাব বিদ্যুৎ বিভাগের। খুব প্রাথমিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে, এটা বলার মতো এখনো কিছু আসে নাই, দেখি কি হয় আর কি। জ্বালানি তেলের পর এবার বিদ্যুতের দাম বাড়ানো হলে তার চাপ কতটা নিতে পারবে সাধারণ মানুষ, কিংবা অর্থনীতিতে বা এর প্রভাব পড়বে কতটুকু, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এমন অবস্থায় বিদ্যুতের দাম না বাড়িয়ে ব্যয় কমানোর মাধ্যমে ঘাটতি সমন্বয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। ঘাটতির বৃদ্ধিটাই তো লুণ্ঠনের কারণে হয়েছে। অন্যায় ও অযৌক্তিক ব্যয় বেশি হয়েছে, প্রায় 40%। সরকারের কৌশলগত একটা অবস্থান স্পষ্ট করতে হবে সেক্ষেত্রে। দাম না বাড়িয়ে কিভাবে ঘাটতি কমানো সম্ভব সে পথও বাতলে দিচ্ছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। মুনাফা বাদ দিয়ে বিদ্যুতের ব্যয় নির্ধারণ করতে হবে, ঘাটতি কত সেটা আসতে হবে। তাহলে আদানির বিদ্যুৎ সহ ফার্নিচার বিদ্যুৎ আমাদের কাজে লাগে না, দরকার পড়ে না। আমরা সেখানে প্রায় 30,000 কোটি টাকা সাশ্রয় করতে পারি। বিদ্যুতের দাম সমন্বয়ে অর্থমন্ত্রীকে প্রধান করে সম্প্রতি গঠন করা হয় উচ্চ পর্যায়ের মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ বিভাগের নথিতে বলা হয়েছে 2 বছরের মধ্যে দাম না বাড়ানোর প্রাথমিক পরিকল্পনা থাকলেও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিকল্প ভাবতে হচ্ছে সরকারকে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য আজও দীর্ঘ লাইন। এই মুহূর্তে পরিবাগে আছেন সহকর্মী শিবুল হোসেন, সরাসরি যুক্ত হব তার সাথে। শিবুল, শিবুল শুনছেন? বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সাথে সাথে গতকাল থেকে বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বেড়ে গেছে আপনারা জানেন, এবং তার সাথে সাথে যেহেতু চাহিদা অতিরিক্ত থাকার জন্য কিন্তু ডিপো পর্যায়ে তেলের সরবরাহ বৃদ্ধি হয়েছে। ডিজেলের সরবরাহ পাম্পগুলোতে 10% বেড়েছে এবং ডিজেল পেট্রোলের সরবরাহ 10% বেড়েছে, আর অকটেনের সরবরাহ প্রায় 20% বাড়ানোর কথা বলা হয়েছে। আর হচ্ছে তেলের দাম যদিও বৃদ্ধি পেয়েছে, আজকে তুলনামূলকভাবে আমরা একটু কম ভিড় লক্ষ্য করছি। তারপরেও সকাল প্রায় 7টা-6টা থেকে সিরিয়াল দিয়ে এখন এসে তেল পেয়ে ভোক্তারা, গ্রাহকরা বেশ খুশি বলা চলে। আর হচ্ছে আপনাদেরকে আরেকটা তথ্য যদি আমি দিতে চাই, যে গ্রাহকরা বলছেন যে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে অন্যান্য জিনিসপত্রের দামও কিন্তু তুলনামূলকভাবে বেড়ে গেছে। আর যেহেতু ডিজেলের দাম একেবারে ভোক্তা পর্যায়ে বা কৃষক পর্যায়ে, বাংলাদেশ একটা কৃষি নির্ভরশীল দেশ হয়, কৃষক পর্যায়েও কিন্তু এর প্রভাবটা অনেক বেশি পড়ে গেছে, একদম প্রান্তিক পর্যায়ে। সুতরাং গ্রাহকরা বলছেন যে জ্বালানি তেলের দাম, পেট্রোল অকটেনের দাম একটু বাড়লেও যাতে করে ডিজেলের দামটা একই রকম রাখা যায় কিনা বা আগের দামটাই রাখা যায় কিনা সেই অনুরোধ কিন্তু সরকারের কাছে করছে। এখন আবার অনেকেই বৈশ্বিক যেই একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনা করে এখনও পেট্রোল যে সরবরাহটা বিষয়টা সরকার গুরুত্ব দিচ্ছে, এবং তুলনামূলকভাবে গতকালকে ডিপোগুলোতে সরবরাহ বেড়েছে, সেই তুলনায় তারা একটু খুশিও হচ্ছে। এবং আমি এই সময় ছিলাম মেঘনা ফিলিং স্টেশনের শাহবাগ অ্যাভিনিউর। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী শিবুল হোসেন যুক্ত ছিলেন রাজধানীর পরিবার থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। হজযাত্রা তৃতীয় দিনে 13টি ফ্লাইটে ঢাকায় যাবেন 5,345 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আছেন সহকর্মী নাইম হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। হজযাত্রার তৃতীয় দিনে আজ মোট 13টি ফ্লাইট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। এর মধ্যেই 3টি ফ্লাইট গতকাল রাত থেকে এখনো পর্যন্ত ছেড়ে গেছে। আরও যে 10টি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটগুলোও কিন্তু ধাপে ধাপে ছেড়ে যাবে। আজকে মোট এই 13টি ফ্লাইটে 5,000-এর বেশি হজযাত্রী এখান থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবে। আমরা সকাল থেকেই আজকে এই আশকোনা হজ ক্যাম্পে ছিলাম। এখানে কিছুক্ষণ আগেই বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লা
কুমিল্লাতে এসেছিলেন। তিনি মূলত হচ্ছে গতকাল রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার পরে এখানে এসেছেন, এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে গতকাল রাতে প্রধানমন্ত্রী তাকে যে নির্দেশনা দিয়েছিলেন যে এখানে হজযাত্রীদের কাছ থেকে হচ্ছে খাবারের যেই একটা অভিযোগ ছিল, যে হজযাত্রীদের কাছ থেকে তারা বলছেন যে এখানে হচ্ছে খাবারের অধিক দাম রাখা হচ্ছে, এছাড়াও এখানে মশার উপদ্রব সহ কয়েকটি অভিযোগ হজযাত্রীদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। মূলত সে বিষয়ে তদারকি করার জন্যই কিছুক্ষণ আগেই মূলত এখানে বিমান প্রতিমন্ত্রী এসেছিলেন। তিনি এসে এখানকার যে ক্যান্টিন ও আশেপাশের যে পরিবেশগুলো ছিল এই পরিবেশগুলো পরিদর্শন করেছেন। এছাড়াও তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেছেন। হজযাত্রীদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে যেহেতু তারা এবছর সময় একটু কম পেয়েছেন, তাদের সরকার মাত্র 2 মাস সময় পেয়েছে, এই কারণে কিছু বিষয় হয়তো বা একটু অব্যবস্থাপনা রয়েছে, তবে তারা বলেছেন যে সকল অব্যবস্থাপনা রয়েছে সেগুলো তারা খুব দ্রুতই এগুলো তারা হচ্ছে সংশোধন করে নেবেন। তো আমার কাছে ঢাকার আশকোনা হজ ক্যাম্প থেকে হজ যাত্রার 3য় দিনের এই ছিল সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম আশকোনা হজ ক্যাম্প থেকে। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে। দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, আগুনে দগ্ধ স্বামী স্ত্রীর মৃত্যু, শোকাহত স্বজনরা। চুরির মামলায় ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনার কামরুল হাসান। বিষয়টি গ্রামে কেউ না জানার সুযোগে অপহরণের অভিযোগ তুলে 15 জনের বিরুদ্ধে মামলা করেন তার ভাই। গেল 1 এপ্রিল কামরুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে 3 এপ্রিল দাফন সম্পন্ন হয় গ্রামে। বিষয়টি জানাজানি হলে পালিয়ে যান তার ভাই। এদিকে অপহরণ মামলা নিষ্পত্তির পাশাপাশি বাদীর শাস্তির দাবি করছে আসামিরা। রুবেল হাসানের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। 2025 সালের 7 অক্টোবর একটি চুরির মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী হন বরগুনা সদর উপজেলার বাসিন্দা কামরুল হাসান। ওই দিনই তার পরিবার 3 অক্টোবর নিখোঁজ দাবি করে ঢাকার খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করে। তাকে অপহরণ করা হয়েছে এমন দাবি করে 21 ডিসেম্বর বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 15 জনের বিরুদ্ধে মামলা করে তার ভাই আলাউদ্দিন। চলতি বছরের 1 এপ্রিল কারাগারে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামরুল। পরে তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হলে পুরো বিষয়টি জানাজানি হয়। এদিকে অপহরণ মামলা হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন 15 আসামি। তাদের দাবি পূর্বশত্রুতার জেরে তাদের সাজানো মামলায় ফাঁসানো হয়েছে। মামলা নিষ্পত্তির পাশাপাশি অপহরণ মামলার বাদীর শাস্তির দাবি তাদের। আমারে আর আমার চাচা উমর আলী প্রতিবন্ধী হেরো গম মামলা দিয়েছে ঢাকা বর্তমানে হাসপাতালে গম মামলা দিয়ে দিয়েছে। আমরা তো ঘরে ঘুমাইতে পারি ঠিক মতো, টাকা পয়সাও গেছে আমাকে। আমি যে মহিলা মানুষ, আমার যে মামলা দিয়েছে কিসের জন্য দিয়েছে আমি জানিও না। 3 এপ্রিল দাফনের জন্য কামরুলের মরদেহ বাড়িতে নিয়ে আসলে সেখানে জড়ো হন অপহরণ মামলার আসামিরা। এরপর থেকেই তোপের মুখে গা ঢাকা দেন মামলার বাদী আলাউদ্দিন। আমরা তো কেস মামলা আমি সম্পর্কে কিছু বুঝি না, এবার আর কইছি তুই একটা এরকম একটা মামলা কর। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অপহরণ মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তরা মুক্তি পাবেন বলে আশা রাষ্ট্রপক্ষের কৌশলীর। যদি আইও মনে করে যে মামলা তদন্তকারী যদি দেখে যে বাদী মিথ্যে মামলা করছে, তাহলে সে বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সেইভাবে সুপারিশ করতে পারে। গত বছর 21 ডিসেম্বর বরগুনার আদালত সিআইডিকে অপহরণ মামলার তদন্তের আদেশ দেন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদ। দিনাজপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার রাতে শহরের সুইহারি আশ্রম পাড়ার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হঠাৎ বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে স্বামী ও স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার 2 সিটি কর্পোরেশনে বছরে কোটি কোটি টাকা লোপাট হয় পাঠাগারের নামে। সবাই সংবাদের অনুসন্ধানে মিলেছে যার প্রমাণ। বর্তমানে পাঠাগার ভবন ব্যবহার হয় কেমিক্যাল গোডাউন হিসেবেও। SM সালাউদ্দিনের ক্যামেরায় এম আজিমের রিপোর্ট। দেখে মনে হতে পারে কোনো কেমিক্যাল গোডাউনে ঢুকে পড়েছি, তবে এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রোকনপুর পাঠাগারের বর্তমান চিত্র। দেখা নেই বই পাঠক ও লাইব্রেরিয়ানের, আছে শুধু ব্যারেল ভর্তি কেমিক্যাল। সময় সংবাদের ক্যামেরা দেখে খোলা হয় লাইব্রেরিয়ানের রুমটি। সে রুমের এক কোণে দেখা মেলে গুটি কয়েক বইয়ের, তবে তাও সিটি কর্পোরেশনের দেয়া নয়, ব্যক্তিগত বলে মুঠোফোনে দাবি করেন লাইব্রেরিয়ান ঝর্ণা আক্তার। এখানে ড্রাম উঠাইয়া
আমি যে বসি ওখানে যে কি কষ্ট, আমার কিছু পার্সোনাল বই আছে। উন্নত মানসিকতা ও বুদ্ধিদীপ্ততার চর্চায় যেখানে পাঠাগারের গুরুত্ব অপরিসীম, সেখানে বরাদ্দের অভাবে কি এমন ভগ্নদশা জানতে দুই সিটি কর্পোরেশনের ওয়েবসাইট ঘাঁটতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। গত 10 অর্থবছরে ঢাকা দক্ষিণ সিটির 8টি পাঠাগারের জন্য বরাদ্দ করা হয় 9,85,00,000 টাকা, আর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাঠাগারের জন্য বরাদ্দ হয়েছে 19 কোটি টাকারও বেশি। বরাদ্দের কোটি কোটি টাকায় আসলেই কি উন্নয়ন হচ্ছে পাঠাগারগুলোর, নাকি লোপাট হচ্ছে বরাদ্দের অর্থ? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবার তালিকা ধরে আমরা যেতে চাই অন্য পাঠাগারগুলোতে। গৌরসুন্দর রায় লেনে মুফতি দীন মোহাম্মদ ইসলামী পাঠাগার। অধিকাংশ আলমারি বইশূন্য, ভেতরের রুমে ঢুকতেই দেখা মেলে সরকারি চালের বস্তার। লাইব্রেরির কর্মচারীরা বলছেন পাঠাগার নয়, বর্তমানে টিসিবি ও সরকারি চাল বিতরণের কেন্দ্র হয়ে উঠেছে এটি। ওইখানে টিসিবির মালটা রাখে, টিসিবির মাল মানে মাসে আসে, মানে যেদিন আসে সেদিনই দিয়ে দেয় আর কি, এখানেই রাখে। তালিকা অনুযায়ী হাজারীবাগ পার্কে একটি পাঠাগার পুনর্নির্মাণাধীন থাকার কথা, তবে এখানে মেলেনি তার কোনো অস্তিত্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অবস্থা আরও ভয়াবহ। বছর বছর বরাদ্দ হলেও আজও নির্মাণ হয়নি কোনো পাঠাগার। এখানে আগে কোনো পাঠাগার ছিল না, আর এখনো বর্তমানে নাই। এই বয়সে আমি কোনো সময় এখানে কোনো পাঠাগার ছিল না। তাহলে বরাদ্দের অর্থ দিয়ে কি হয় জানতে ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহীর মুখোমুখি হই আমরা। তবে তিনি নিজেও জানেন না অর্থ কোথায় যায়। এটা আমি মানে সরাসরি বলতে পারবো না, যেহেতু আগে, তবে বরাদ্দ খুব একটি কিন্তু আমি দেখি নাই। একই প্রশ্নে উত্তর সিটি কর্পোরেশনের পাল্টা প্রশ্ন পাঠাগারের প্রয়োজনীয়তা নিয়ে। বলছেন পাঠাগারের থেকেও গুরুত্বপূর্ণ নাগরিকদের অন্য বিষয়গুলো। রাস্তাঘাট, ড্রেন, সুয়ারেজ, এগুলো নিয়ে এত বেশি কাজ করতে হয়েছে, এতে লাইব্রেরি অথবা ওইভাবে নজরে আসেনি। আওয়ামী সরকার পতনের পর আজিমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন পাঠাগারের ভবনটি দখলমুক্ত করে শিক্ষার্থীরা। স্থাপন করা হয় শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ পাঠাগার, যা এখন পরিণত হয়েছে পাঠকদের মিলন মেলায়। পাঠকদের এ পাঠচিত্র বলছে পাঠক শূন্যতা নয়, মূলত বছরের পর বছর ধরে সিটি কর্পোরেশনের বরাদ্দের সঠিক ব্যবহার নিশ্চিত না করতে পারা আর অনিয়ম দুর্নীতির কারণেই পাঠক শূন্য হচ্ছে পাঠাগারগুলো। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। ওয়াশিংটনের অযৌক্তিক প্রত্যাশা ও নৌ অবরোধের জেরে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এদিকে চুক্তি না করলে গোটা ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পাকিস্তানের ইসলামাবাদে চলছে ওয়াশিংটন তেহরান দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি। এর মধ্যেই শান্তি আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি দেওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, পরস্পর বিরোধী বিবৃতি আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রশ্ন তোলেন, একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তারা কে? আমরা এই যুদ্ধের সূচনাকারী নই, কোথাও আক্রমণ করিনি, এমনকি এখনো কারো ওপর আক্রমণ চালানোর কোনো ইচ্ছাও নেই। আমরা আমাদের অধিকার চাইছি। এদিকে চুক্তিতে সই না করলে আবারও ইরানের প্রতিটি বিদ্যুৎ কেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। হুমকি ধামকির মধ্যেই ওমান উপসাগরে তুস্কা নামের ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি মার্কিন নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে হামলা চালানো হয় বলে জানান তিনি। অর্জিতা শেরজিন, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর।
বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের খবর। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করবে নিউজিল্যান্ড। মিরপুর ম্যাচ শুরু বেলা 11টায়। প্রথম ম্যাচে হারের পর একদিন বিশ্রাম, ধকল কাটিয়ে মিরপুরে অনেকটাই চাঙ্গা মেহেদী মিরাজ বাহিনী। রোদের প্রচণ্ড উত্তাপের মধ্যেই টিম হারলে দলকে উজ্জীবিত করার মন্ত্র আউলে দিলেন অধিনায়ক। এর মাঝেই মাঠের মূল উইকেটের সামনে দাঁড়িয়ে পিচের হাল হকিকত বুঝতে চাইলেন ফিল সিমন্স, সঙ্গী কিউরেটর টনি হ্যামিং। ঘরের মাঠের কন্ডিশনটাও যে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং। পিচের কন্ডিশন বা ওয়েদার কন্ডিশন যেটা বলেন সেটা তো আমাদের হাতে নাই, যেভাবে আমাদেরকে দিবে সেভাবে খেলতে হবে। সো এই প্রিপারেশন নিয়ে আছি। ছোট ছোট দলে ফিল্ডিং আর ক্যাচ ড্রিলে সবাই ছিলেন মনোযোগী। এর মাঝে আলাদা ছিলেন দলের বোলাররা, তাদের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। ধরেন আমরা হেরে যাই, আমাদেরও খারাপ লাগে, ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। সো এখানে আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম হয়তো তাদের জন্য ইজি হতো। সো মনে করবো যে ইনশাল্লাহ নেক্সট ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদেরকে সাপোর্ট দেবে, আমরা তাদেরকে সাপোর্ট দেবে, দলগতভাবে আমরা ম্যাচ উইনিং আনবো। দ্বিতীয় ম্যাচটা মিরপুরে সিরিজ বাঁচানোর লড়াই। হেরে গেলে সাগরিকায় যেতে হবে কেবলই নিয়ম রক্ষার্থে, তাই একাদশে পরিবর্তন অনেকটা নিশ্চিত। টাইগারদের অনুশীলনে যার ঝলক দেখা গেল ভালোভাবেই। নেটে তানজিদ তামিমের সঙ্গে অনেকটা সময় নকিং করেছেন সৌম্য, আর হৃদয়ের সঙ্গী ছিলেন সাইফ। আফিফকে নিয়ে দুশ্চিন্তা কাটাতে ব্যাটিং অর্ডার ওলটপালট হওয়াটা তাই অস্বাভাবিক নয়। মোস্তাফিজকেও দেখা গেছে ফুল রিদমে। যারা খেলতেছে তারা সবাই ভালো করতেছে এবং যারা এখন স্কোয়াডের বাইরে আছে তারাও ভালো। এটা একটা হেলদি কম্পিটিশন আমাদের জন্য। বাংলাদেশের পরপরই অনুশীলন শুরু হয় নিউজিল্যান্ডের। মূল মাঠে ফিল্ডিং আর ক্যাচিং প্র্যাকটিসের আগেই নিয়মিত সংবাদ সম্মেলন পর্ব শেষ করে আসেন ব্ল্যাক ক্যাপরা। প্রতিপক্ষকে সমীহ করলেও সিরিজ জয়ে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড। ঘরের মাঠে বাংলাদেশ শক্তিশালী দল, একটা ম্যাচ খারাপ হতেই পারে, তাই বলে তাদের আন্ডার এস্টিমেট করার ভুল আমরা করছি না। আমাদের পরিকল্পনা আগের মতোই থাকবে, যে কোনো মূল্যে জয়। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিজ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান 13তম সিটি কর্পোরেশন ঘোষণা করবেন বগুড়াকে। বিকেলে যোগ দেবেন বিএনপির জনসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। সারা দেশে হাম রুবেলার টিকাদান শুরু, পাবে 1,70,00,000 শিশু। বিগত সরকার নিয়মিত টিকা না দেওয়ায় আক্রান্ত হয়েছে বড় একটি অংশ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড়। আবাসিকে ইউনিট প্রতি প্রায় 2 টাকা মূল্য বৃদ্ধির প্রস্তাব মন্ত্রণালয়ের। লুটপাট বন্ধের মাধ্যমে সমন্বয়ের তাগিদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ মেজবা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।